আমি ভাসতাম না। সে বাবা হয়ে আমাকে মাহারা করেছে এবং এই যন্ত্রণাময় পৃথিবীতে একা করে ভাসিয়েছে আমায়। আমি কারো দয়ায় এতদূর পর্যন্ত আসিনি। আল্লাহ আর আমার মায়ের রেখে যাওয়া কিছু টাকার মাধ্যমে আমি এতদূর এসেছি। তাই আমাকে উপদেশ দেওয়ার আগে ১০০০ বার ভেবে দেখবেন, আদৌ উপদেশ দেওয়ার যোগ্যতা আছে কিনা আপনাদের। কথাগুলো বলে বেড থেকে উঠে বাহিরে যেতেই রাহেলা বেগম উচ্চস্বরে বলে উঠলেন, তুমি কি জানো, বিয়ের আগে শিহাবুদ্দিনের সাথে তোমার মায়ের একটা গভীর সম্পর্ক ছিল? তোমার মায়ের মৃত্যুতে যতটা তোমার বাবাকে প্রশ্নবিদ্ধ করো, ঠিক ততটাই শিহাবুদ্দিন দায়ী। তুমি তাকে যতটা সহজ ভাবছো, সে কিন্তু মোটেও অতটা সরল মানুষ নয়। তাকে আমরা সহ তোমার দাদি আর বাবা বেশি চিনি। তাই সব কিছু না জেনে একজনের উপর দোষ দেওয়া ঠিক না। এমন কথা শুনে পৃথা যেন তার চলার শক্তি হারিয়ে ফেলল। ওখানেই ও বসে পড়ল। মা সম্পর্কে এত বড় অপবাদ সে কিছুতেই মেনে নিতে পারল না। রাগে সে কাঁপতে লাগলো। নিজের বড় বোন হয়ে মৃত ছোট বোনের নামে সে এসব কি কথা বলছে। রাহেলা বেগম বেড থেকে উঠে এসে পৃথার ঘাড়ে হাত দিয়ে ছলছল চোখে বলে উঠল, শোনো মা, আমি তোমাকে আঘাত করতে চাইনি। আমার বাবা যতটা শিহাবুদ্দিনকে আঘাত করেছে, ঠিক ততটাই তোমার ধারা তোমার পরিবারকে আঘাত করবে শিহাবুদ্দিন। তাই নিজে বাঁচো এবং পরিবারকেও বাঁচতে দাও। পৃথার খুবই কষ্ট হচ্ছে বুকের ভেতর। তার মৃত মাকেও কথা শোনাতে থামল না এরা। তারা সবাই স্বার্থলোভী। কেউ নিজের অপরাধ ঢাকতে, কেউ বা নিজের কার্যসিদ্ধির জন্য মৃত মানুষটার চরিত্রের উপর আঙুল তুলতে কণ্ঠ পর্যন্ত কাঁপল না। আমাদের কথা বিশ্বাস করছিস না তো? আচ্ছা, তুই নিজে গিয়ে শাহাবুদ্দিনের জিজ্ঞাসা কর, সে কি জবাব দেয় সেটা শুনে না হয় সিদ্ধান্ত নিস। বলেই রুম থেকে বের হয়ে গেল লতিফা। হাসান চেয়ার ছেড়ে উঠে এসে পরম আদরে পৃথাকে তুলে দাঁড় করিয়ে অশ্রুসিক্ত নয়নে বলে উঠল, মা, তুমি নিজেও জানো না আমি তোমাকে কত ভালোবাসি। সারা পৃথিবী একদিকে আর তুমি একা একদিকে আমার কাছে। আমি কখনোই চাই না তুমি কষ্টে থাকো। আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে, যার জন্য রোজ আল্লাহর কাছে এবং তোমার মায়ের কাছে ক্ষমা চাই। তবে একটা কথা শুনে রাখো, আমি বেঁচে থাকতে তোমাকে ওই শিহাবুদ্দিনের ছেলের বউ হিসেবে মেনে নিব না। এর জন্য যে পর্যায়ে যেতে হয় যাব, কিন্তু ওই বাসার কারোর সাথে সম্পর্ক রাখতে দিব না। পৃথা কোনো কথা বলতে পারে না, অঝরে শুধু কেঁদে যায়। বুকটা ওর ফাঁকা ফাঁকা লাগছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কার কথা সে বিশ্বাস করবে? আদিলের নিঃস্বার্থ ভালোবাসা না আপন মানুষের অভিযোগ? রাহেলা লতিফা বেগমের দাওয়াত কবুল করে দুপুরের খাওয়া দাওয়া সেরে পৃথার হাত ধরে অনুরোধের স্বরে বলে, মা, কারো কথা তোমার বিশ্বাস করতে হবে না। তুমি নিজে সবকিছু যাচাই করো। বিকেলে তুমি ওই ছেলের বাসায় গিয়ে তার বাবাকে প্রশ্ন করো। যদি তুমি আমাদের কথার প্রমাণ পাও, তাহলে রেডি হয়ে থেকো। আগামীকাল ভোরে রাফাত নিজে তোমায় নিতে আসবে। তোমার স্থান পরিবর্তনের দরকার। এক জায়গায় থেকে তুমি বোরিং হয়ে গেছো। আমাদের সাথে কিছুদিন থাকলে অবশ্যই তুমি নিজেকে আরো জানতে পারবে, আরো মজবুত হতে পারবে। আমি জোর কিছুতেই করতে চাই না, সব তোমার মর্জি মাফিক করতে চাই। আর একটা কথা, রাফাতকে কখনো জানতে দিও না তোমার কারো সাথে রিলেশন ছিল। আমি চাই না তুমি কারো কাছে ছোট হও। তারপর তিনি পৃথার বাবা আর দাদির সাথেও অনেকক্ষণ কথা বলে চলে গেলেন। বিকাল ৫টা। পৃথা ওর খালামুনির কথা অনেক ভেবেছে। যদিও পৃথার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আদিলের অপ্রতিরোধ্য ভালোবাসার সাথে পেরে ওঠা ওর সাধ্যে ছিল না। তাছাড়া সে আদিলকে খুব পছন্দ করত। নানা চড়াই উতরাইয়ের পর সে সিদ্ধান্ত নেয় শেষবারের মতো হলেও মুখোমুখি হতে চায় আদিলের বাবার সাথে। এরা তো বেশি কিছু বলতেও চাচ্ছে না। যদি আঙ্কেল সবটা বলে, মায়ের সাথে ঠিক কি কি হয়েছিল, আল্লাহ এদের সব কথা যেন মিথ্যা হয়। যেই কথা সেই কাজ। বিকেলে সাপড়াদের বাসায় যাওয়ার কথা ছিল। তাপসীর হাতে সাপড়ান মায়ের বোরখা দিয়ে ওদের বাসায় পাঠালো আর ও নিজে আদিলদের বাসায় চলে গেল। আষাঢ় মাস চলছে। দুপুরে রোদের তেজ ভালোই ছিল, কিন্তু বিকেলে এসে অভিমানে সূর্যি মামা মেঘের আড়ালে মুখটি লুকিয়েছে। আকাশ জুড়ে মেঘ করেছে, মাঝে মাঝে গুড়গুড় করে ডেকে উঠছে আকাশ। পৃথা তাপসীকে আবার কল দিয়ে বলল কাজ সেরে দ্রুত যেন বাসায় যায়। তারপর আদিলদের বাসার গেটের সামনে এসে দাঁড়ালো পৃথা। অন্যদিন হলে দারোয়ান পৃথাকে দেখা মাত্রই দরজা খুলে দিত, কিন্তু আজ ভাদুটা পর্যন্ত ওকে দেখে গেট খুলে দিল না। বেশ উচ্চস্বরে ভাদুকে ডাকলো পৃথা। অনিচ্ছা সত্ত্বেও ভাদু পৃথার কাছে দৌড়ে এলো।
তারপর মুখে হাসি টেনে বলল, ভালো আছেন দিদি? পৃথা হাসার চেষ্টা করলো কিন্তু পারল না। ওর মনের আকাশে আজ মেঘ বাসা বেঁধেছে। কখন যেন তা পানিতে পরিণত হয়ে অঝরে ধারায় বয়। পৃথা ঢোক চিপে বলল, তোমার দাদা বাসায় আছে? ভাদু কি যেন চিন্তা করলো, তারপর চট করে বলে ফেলল, না দিদি, দাদা তো আজ বাসায় নেই। তোমার কর্তাবাবু? না বলে মুখটা ভার করে মাটির দিকে চেয়ে রইল ভাদু। আচ্ছা বলে পৃথা চলে আসতেই ভাদু পৃথা দিয়ে বলে আবার দৌড়ে আসতো ওর কাছে। তারপর মুখটা কাচুমাচু করে বলে, দিদি, সবাই বাসায় আছে। দাদা যদি জানে আমি আপনাকে বাসায় ঢুকতে দেইনি, তাহলে দাদা আমাকে মেরেই ফেলবে। পৃথা অবাক হয়ে ভাদুর দিকে চেয়ে দেখলেও কিছু বলতে চাচ্ছে, কিন্তু কোনো কারণে সেটা বলতে পারছে না। পৃথা বাসায় ঢুকতে ঢুকতে ভাদুকে প্রশ্ন করলো, তোমার দাদার কোনো অপরাধ আমার কাছে লুকাতে চাচ্ছ বলো তো? পৃথার কথা শুনে ভাদু হাঁটু মুড়ে পৃথার পায়ের কাছে বসে কাঁদতে লাগলো। পৃথা বিস্ময় সীমা পার করে ফেলেছে। ভাদু এমন করছে কেন? ভাদু কান্না কণ্ঠে বলে উঠল, দিদি, ছোট মুখে একটা কথা বলতে চাই, আমার কথা রাখবেন। এমন করছো কেন ভাদু? তোমার কি হয়েছে? খুলে বলো আমায়। বলতে ভাদু পৃথার পা চেপে ধরে বলল, দিদি, আমাকে কথা দেন, দাদাকে কোনোদিনও ছেড়ে যাবেন না। যাই হোক না কেন, দাদাকে ছেড়ে যায়েন না কোনোদিনও। উনি আপনাকে ছাড়া পাগল হয়ে যাবেন। আমি কোনোদিন দেখিনি কেউ কাউকে এত ভালোবাসতে। কিছু তো একটা হয়েছে। পৃথা দ্রুত পায়ে বাসার ভেতরে গিয়ে দেখে শাহাবুদ্দিন এক মহিলাকে ভদ্র ভাষায় অনেক কিছু বোঝাচ্ছেন, কিন্তু তিনি কোনো কথাই শুনতে নারাজ। পৃথাকে দেখে শাহাবুদ্দিনের মুখ শুকিয়ে যায়। তিনি দ্রুত পায়ে পৃথার কাছে এসে বলল, মা, তুমি এই সময়? সব ঠিক আছে তো? এই মেলা প্রীতা এসেছে, ওকে আমাদের রুমে নিয়ে যাও তো, আমি আসছি। মালা এসে পৃথাকে ওদের রুমে নিয়ে গেল। পৃথাকে বসতে বলে মালা বাহিরে গিয়ে এদিক ওদিক চেয়ে আবার রুমের ভেতরে এসে বলল, পৃথা কফি না চা খাবে? না আন্টি, কিছু খাবো না। আমার আঙ্কেলের সাথে কিছু কথা ছিল, ওটা বলেই চলে যাব। পৃথার কথা শুনে আবার বাহিরে গিয়ে কাজের মেয়েটাকে কফি আর নাস্তার কথা বলে রুমে এসে পৃথার হাত চেপে ধরে বলল, পৃথা, তোমায় কিছু বলতে চাই। আমি কখনো সুযোগই পাই না, আজ আল্লাহ চাইছে বলে হয়তো সুযোগ পেলাম। এই বাসায় হয়েছেটা কি? পৃথা ভ্রু কুঁচকে বলল, জি আন্টি বলেন। মা, তুমি আদিলকে বিয়ে করো না। দেখো, তোমাকে না পেয়ে আদিল কিছুদিন পাগলামি করবে, কিন্তু তারপর অন্য মেয়ে ওর জীবনে আসলে আবার ঠিক ওর লাইফ গুছিয়ে নেবে। আমি যতদূর জানি তুমি অন্যায় মেনে নাও না। যদি ভুলেও কোনোদিন আদিল আর ওর বাবার মাঝখানে তুমি পড়ো, তাহলে দুই বাবা ছেলেই তোমাকে জিন্দা লাশ বানিয়ে ছাড়বে। আজ বাসায় লাবণ্য নামে একটা মেয়ে এসেছে। আমি দোয়া করছি আদিলের সাথে তার বিয়ে হয়ে যাক, তাহলে আদিলও ভালো থাকবে, তুমিও থাকবে। ছেলে মানুষের বিশ্বাস নেই, এরা যে কোনো সময় নিজেদের বোল পাল্টিয়ে ফেলতে পারে। লাবণ্য? পৃথা বিস্ময়ের সাথে বলল, আমার কথা বিশ্বাস না হলে ছাদে গিয়ে দেখো ওদের প্রেম কীর্তন। ছেলে মানুষ কখনো এক জায়গায় স্থির থাকে না, বুঝলে? একজনকে দিয়ে ওদের মন বললে অন্যজনের কাছে চলে যায়। তাছাড়া তুমি জানো আদিল পুরো রাত মেয়ে মানুষের সাথে কথা বলে। ও যদি তোমায় এতই ভালোবাসে তাহলে সে অন্য মেয়েদের সাথে কথা বলতে পারতো। তার ভিতর আজ তো ও একটা মেয়ে আদিলের বাবাকে কল দিয়ে বলেছে আদিল নাকি কার সাথে যেন কুকর্মে লিপ্ত হয়েছে। যার এত ব্যাড হ্যাবিট, সে কিভাবে তোমায় ভালোবাসতে পারে? পৃথিবীর কোনো ছেলেই ভালো নয়। পৃথিবীর কোনো ছেলে ভালো যদি না হয় তাহলে বিয়ে কেন করেছেন? তারপর আবার দুটো সন্তানও জন্ম দিয়েছেন। এদিকে থাকেন, ওইদিকেও থাকেন। কথাগুলো মনে মনে বলল পৃথা। তারপর আবার মালা কিছু বলতে যাবে, তখনই মালার মুখের কথা কেড়ে নিয়ে পৃথা বলে উঠল, দেখেন আন্টি, এই যুগে শুধু ছেলে না, মেয়েরাও এই ধরনের ফ্লার্ট করে। তাছাড়া আমি এইসব ব্যাপারে শুনতে আসিনি। আঙ্কেলের সাথে আমার কিছু কথা আছে, আমার কাজ শেষ হলেই আমি চলে যাব। পৃথা কেন ওর কথা মানছে না সেটা ভেবে মালা হয়রান হয়ে যায়। এই মেয়েকে সে কি দিয়ে বোঝাবে? হঠাৎ ও উঠে গিয়ে ওর স্বামীর ফোনটা নিয়ে আসে। তারপর ফোন থেকে কিছু বের করে কেবল পৃথাকে দেখাতে যাবে, এমন সময় শিহাবুদ্দিন সাহেব ঠান্ডা গলায় বলে উঠলেন, প্রীতাকে কি দেখাতে আর কি বোঝাতে চাচ্ছ মালা? মালা আর পৃথা ওরা উভয়েই চমকে উঠে কথাটা শুনে।
মালাটা হাত থেকে ফোনটা পড়ে যায়। শিহাবুদ্দিন সাহেব ভেতরে এসে পৃথার পাশে বসে বলল, মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু হয়। প্রতিটা সংসার ভাঙার পেছনে একজন মেয়ের হাত থাকে। কোনো পুরুষ কোনো নারীর সংসার ভাঙতে যায় না, বরং একজন নারী অন্য নারীর সংসার ভাঙে। পুরো রুম পিনপতন নিস্তব্ধ। বাহির ঘরে কাজের মেয়ে সেলিনার টুকটাক কাজের শব্দ কমে এসেছে। এতক্ষণে চামিচের টুংটাং শব্দ ভালোই শোনা যাচ্ছিল। রুমে মনে হয় অক্সিজেনের স্বল্পতা রয়েছে, যার জন্য পৃথার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সত্যিই তো, আদিলের বাবা কখনো আমার মায়ের সংসার ভাঙতে যায়নি। সংসার যদি ভেঙে থাকে, সেটা ভেঙেছে ওর বড় মা রীতা। মেয়ের সংসার ভাঙে, কতটা মন্দ বলেনি আঙ্কেল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে পৃথার। শিহাবুদ্দিন সাহেবের এমন প্রশ্নের উত্তরে পৃথার চোখের জল ফেলানো ছাড়া কোনো জবাব নেই। কারণ এমন পরিস্থিতির শিকার পৃথা নিজেই। তাই এই প্রশ্নটা পৃথার বুকে সুচ হয়ে ঢুকলো আর ফাল হয়ে বের হলো। মালার অবস্থা শেষ। ভয়ে ওর বুকটা দৌড় করছে। মেহমান চলে যাওয়ার পর ওর অবস্থা কী যে হবে সেটা আল্লাহ ভালো জানে। সে কাঁপতে কাঁপতে পড়ে যাওয়া ফোনটা তুলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মালার দিকে একবার চেয়ে আবার পৃথার দিকে নজর ফিরিয়ে কোমল কণ্ঠে বলে উঠলেন শিহাবুদ্দিন সাহেব, আমি ছাড়া আদিলের কেউ নেই এই দুনিয়ায়। খুব চিন্তা হয়, আমি না থাকলে ছেলেটার কি হবে। পৃথা মালার দিকে চেয়ে পা থেকে মাথা অবধি একবার ভালো করে দেখে নিল। সত্যিই তো, নিজের ছেলে হলে আদিলের সম্পর্কে এত খারাপ কথা কেউ বলতে পারত? কখনো পারত না। বরং ছেলের খারাপ গুণগুলোকে ঢেকে রাখার চেষ্টা করত। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য হঠাৎ পৃথা বলে উঠল, আন্টি, আমার আঙ্কেলের সাথে কিছু কথা ছিল। যদি আপনি বাইরে যেতেন তাহলে আমার সুবিধা হতো। মালা এই সুযোগেরই অপেক্ষায় ছিল। বাইরে যাওয়ার কথা শুনে মুহূর্তেই কাল বিলম্ব দেরি না করে রুম থেকে দ্রুত বের হয়ে যেন হাফ ছেড়ে বাঁচত। পিতার জন্য আপাতত কিছুক্ষণের জন্য হলেও বাঘের হাত থেকে সে রক্ষা পেল। মালা রুম থেকে বের হতেই পিতা উঠে গিয়ে দরজা বন্ধ করে দিতেই শিহাবুদ্দিন যেন কুঁচকে গেলেন। সে হয়তো বুঝতে পেরেছে পিতা তাকে কি বলতে চায়, তাই তিনি লজ্জায় মাথা নামিয়ে চুপ করে রইলেন। প্রিয়া কিছুক্ষণ শিহাবুদ্দিনের দিকে চেয়ে কিছু বোঝার চেষ্টা করল, তারপর সরাসরি প্রশ্নটা করেই ফেলল, আঙ্কেল, আমার মায়ের সাথে আপনার কি কোনো সম্পর্ক ছিল? শিউরে উঠলেন তিনি। যায় ভয় পেয়েছিলেন সেটাই ঘটে গেল। একদিন এমন পরিস্থিতির মধ্যে তিনি পড়বেন সেটা তার জানাই ছিল। পৃথার কথা শুনতেই শিহাবুদ্দিন সাহেবের গা প্রচণ্ড গরম হয়ে গেল। কথাটা তিনি নিতে পারলেন না। এক টুকরো মেঘ যেন নেমে এসে তার চোখে মুখে হানা দিল। কিন্তু পৃথা যেভাবে নাছর বান্দার মতো চেয়ে আছে তার দিকে, প্রশ্নের উত্তর না পাওয়া অবধি সে এখান থেকে যাবে না, এটাই তার চোখ বোঝে। তাই তিনি মুখটা মলিন করে পায়ের নিচে কার্পেটের দিকে চেয়ে শুধু বলেন। কথাটি বলতে তার গলা ধরে এলো। আচ্ছা, আমি উঠি। বলে মুচকি হাসি দিয়ে উঠে পড়ল পৃথা। তারপর দরজা খুলে চৌকাঠ পেরোতেই তিনি পেছন থেকে পৃথাকে ডাক দিয়ে বলেন, আদিলকে বিষয়টি কোনোদিন জানতে দিও না মা। আমার ছেলে যদি কোনোদিন আমার ভুল বোঝে তাহলে সেদিন আমি মরে যাব। আমি এবং তোমার মা, আমরা দুজনেই আমাদের অতীতকে মাটি চাপা দিয়েছি। আমি চাই না ওটা আমার কারো সামনে আসুক। পৃথা পিছন ফিরে চাইতেই শিহাবুদ্দিনের কথা থেমে গেল। মুখে হাসি, কিন্তু চোখ দুটো লাল হয়ে গেছে। লাল দুটি চোখ ছলছল করছে অঝরে বর্ষণ ঝরানোর অপেক্ষায়। পৃথা আবারও মিষ্টি হাসি দিয়ে বলল, নিশ্চিন্তে থাকুন, এই কথা আর বের হবে না। এরপর পৃথা চলে গেল। শিহাবুদ্দিন ওকে আটকালোও না। বহুদিন পর চিনচিনে ব্যথাটা আবার জাগ্রত হয়েছে। বুকের ভেতর কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। পৃথা ডাইনিং হল পেরোতেই আদিলের রুমের দিকে চোখ পড়ল। রুমটাতে সে কোনোদিনও ঢোকেনি। সে দূরে চলে যেতে চায়, তাই প্রথম আর শেষবারের মতো আদিলের রুমে উকি দিল। এমন সময় কারো হাসির শব্দে চমকে উঠে পেছন ফিরে চাইতেই দেখলো আদিল আর লাবণ্য হাসতে হাসতে সিঁড়ি পেরিয়ে নিচে নামছে। পৃথা আর এক মুহূর্ত দেরি না করে ওদের অগোচরে বাসা হতে বের হলো। বের হতেই আবার ভাদু ওকে পেছন থেকে ডাক দিল। এখানে তার এক মুহূর্ত থাকা চলবে না, তাই না থেমে দ্রুত পা ফেলে চলতে লাগলো। কিন্তু ভাদু দৌড়ে এসে পৃথার হাত ধরে হাঁপাতে হাঁপাতে বলল, দাদাকে ছেড়ে চলে যাচ্ছেন দিদি? পৃথার পা থেমে গেল। এই প্রশ্নের জবাব তার কাছে নেই। আগামী দিনগুলোতে তার সাথে কি ঘটতে চলেছে সেটা সে নিজেও জানে না, কিন্তু এটা সে বুঝে গেছে, এই সম্পর্ক ছেদ করার সময় এসে গেছে। তোমার দাদাকে দেখে রেখো ভাদু। বলে একটা দীর্ঘশ্বাস ফেলল পৃথা। তারপর সেখান থেকে চলে আসলো। পেছনে ভাদু একটা ডাক দিয়ে বলে উঠল, প্রীতাদি, আমাদের দেখার মাঝেও অনেক কিছু ঘটনা লুকিয়ে থাকে।
একটু ধৈর্য ধরে তার খোঁজ করলে এই কাছের মতো স্বচ্ছ পরিষ্কার হয়ে যাবে সব কিছু। রাস্তায় চলতে চলতে পৃথা নিজেই মনে মনে বলল, আদিলের সাথে মেয়েটাকে খুব মানিয়েছে, তাদের আন্ডারস্ট্যান্ডিংও ভালো, সবই ঠিকঠাক। তাছাড়া লাবণ্য যতটা আদিলকে ভালোবাসে তার 1%ও পৃথার মনে আদিলের জন্য ভালোবাসা নেই। যেখানে ভালোবাসা নেই সেখানে ঘর বাঁধার স্বপ্ন দেখা তো কোনো যুক্তিতেই আসে না, বরং এখানে কষ্ট ছাড়া কিছুই নেই। ভালো থাকুক প্রিয় মানুষগুলো। বাসার কাছে আসতেই প্রতিবেশী এক চাচির সাথে দেখা হয় পৃথার। তিনি কৌতূহলী হয়ে প্রশ্ন করল পৃথাকে। পৃথার এমনি মেজাজ খারাপ ছিল, তার ভেতর এসব কথায়ও আরো রেগে গেল, কিন্তু চিৎকার চেঁচামেচি না করে ঠান্ডা মাথায় মিষ্টি মিষ্টি বাস দিতে লাগলো। আপনাদের বাসায়ও তো সেদিন আপনার গলা শুনতে পেলাম। চাচা সেদিন উল্টাপাল্টা গিলে এসে আপনাকে উত্তম মধ্যম দিছে নাকি? মহিলাটি আর কথা বলল না, সরসর করে তাদের বাসার ভেতর ঢুকে গেল। পৃথাও মুচকি হেসে মাথার ভেতর ঢুকেই রিতার চিল্লাচাটি শুনতে পেল। এত আকাশের গর্জনের মাঝে তাপসীকে কেন বাহিরে পাঠানো হয়েছে? হারামজাদি বাড়ির কামে হাত দেয় না, কিন্তু মানুষ কিছু বললি শ্বশুর কেটে দৌড় মরে। মরার মাগিও মরে না, মরলে একদিন কান্দে কাটি চুপ করে থাকুম। বাড়িটা অসুস্থ, কী লাগবে না লাগবে সেদিকে না দেখে মাগি পাড়া বেড়াতে গেছে, পাড়া বেড়াবে আর এসে ভাত কিলবে। মানুষের বাড়িতে থাকলেই হয়, বাড়িতে আসার কী দরকার? তাপসী বাসায় আসেনি এখনো। কথাটি ভেবে আবার বাসা থেকে বের হলো পৃথা। কিছু দূর যেতেই ঝমঝম করে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে লাগলো। পৃথা পা দ্রুত চালালো। খানিক হেঁটেই স্বপ্নাদের বাসায় যেতেই দেখলো তাপসী পিঠা খাচ্ছে। পৃথা দীর্ঘশ্বাস ফেলে বলল, জীবনে অনেক পিঠা খেতে পারবে, এখন বাসায় চল। এমনিতেই বাসায় উলটপালট শুরু হয়ে গেছে। আরে আপা, মা তো প্রতিদিনই চিল্লাই, সব কথা কানে নিলে চলে? স্বপ্নার মাও তাপসীর সাথে কথা বেরালো। বসো তো মা, তোমার সাথে আমার কথা আছে। পৃথা তপসীকে জোর করে টেনে তুলে বলল, আজ না আন্টি, পরে ফোনে কথা বলবো। বলেই দু বোনে ভিজতে ভিজতে বাসায় চলে এলো। তাপসীকে দেখে লতিফা তেড়ে এসে বলল, মাইয়া, পাড়ার টহল দিতে যাস? চৌকিদার হইছস? বাপ বাসায় নেই, মা তোর অবস্থা কি করবে ভাবছস? ভয় নাই এই বৃষ্টির দিনে বাইরে যাস? তাপসী আর ওদের ঘরে না গিয়ে পৃথা জামা পরে লতিফারে বলল, দাদি ভাত দাও তো, খুব খিদা লাগছে। সাজের সময় কিসের ভাত? আজান দেখ তারপর খাস। বলেই রিতার কাছে চলে গেল লতিফা। পৃথা ফ্রেশ হয়ে আসতেই তাপসী ওকে জড়িয়ে ধরে বলল, আপা, আদিল ভাইয়াদের বাসায় গিয়েছিলে? গামছাতে হাত মুছতে মুছতে বলল, হুম। ও আচ্ছা, আপা তুমি আদিল ভাইয়াকে ভালোবাসো? না। বলেই পৃথা নামাজে দাঁড়ালো। পৃথার এমন জবাব শুনে তাপসী প্রচন্ড খুশি হলো। কে জানে তার মনে আদিলকে নিয়ে কি চলছে। রাত 9টা বাজে। প্রচন্ড বৃষ্টির মাঝে জুনাইদার ওর মায়ের চিৎকার ভেসে আসছে, সাথে হাসানের ও শাসানোর চিৎকার। কি হলো বলেই তাপসী আর লতিফা বৃষ্টির মাঝেই দৌড় দিল। পৃথাও বারান্দায় এসে দাঁড়িয়ে রইল। রিতাদের বাসায় যাওয়া হয়নি অনেক বছর ধরে। মা মরার পর থেকে ওদের সীমানায় পা রাখে না পৃথা, তাই বারান্দায় দাঁড়িয়েই দেখতে লাগলো রিতার আর্তনাদ। হাসান আজ জুনাইদের উপর ভীষণ ক্ষেপে গেছে। পৃথার খালা হাসানের সাথে কথা বলেছে রাফাত আর পৃথার বিয়ের ব্যাপারে। এতে হাসান খুবই খুশি। সে যেমন থাকুক, মেয়ের বড় ঘরে বিয়ে হবে এটাই আল্লাহর কাছে শুকরিয়া। নিজের খালা হবে শাশুড়ি, মেয়ে ভালো থাকবে। কিন্তু এই কথা শোনার পর থেকে জুনাইদ ছটফট করে গেছে। সে পৃথাকে অনেক পছন্দ করে। সে কিছুতেই পৃথাকে অন্যের সাথে দেখতে পারবে না। পৃথা যদি কারো বউ হয় সেটা একমাত্র তারই বউ হবে। এসব ভেবে সে হাসানের কাছে যায়। হাসানকে সে বাবা বলে ডাকে না, কিন্তু ছোট কাকা বলে ডাকে। মাথার উপর বৃষ্টি নিয়ে হাসান যখন ঘরে ফিরে ঠিক তার কিছুক্ষণ পরই জুনাইদ এসে ওর মায়ের সামনে বলে উঠল সে পৃথাকে বিয়ে করতে চায়। আর সে এটাও হাসানকে বোঝালো যে সে পৃথাকে বিয়ে করে পৃথা এই বাসায় তার চোখের সামনে সারা জীবন থাকবে। এক সময় তাদের বাবা মেয়ের সম্পর্ক ভালো হলেও হতে পারে। ব্যাস, এই কথা শুনে হাসান ক্ষেপে যায়। এমনকি ওকে মারতে ওঠে। কেন সে এমন প্রস্তাব দেবে? ওর কোনো যোগ্যতা আছে নাকি? কোন সাহসে সে এমন প্রস্তাব রাখে? জুনাইদের এমন কথায় রিতাও হতভম্ব হয়ে গেছে, কিন্তু স্বামী খেপে থাকায় ওকে কিছু বলতে পারলো না। বরং হাসান যাতে ওর গায়ে হাত তুলতে না পারে তার জন্য ওর ছেলেকে আগলে রাখছে। বাবার এমন কঠিন চাহনি দেখে তাপসী চুপসে গিয়ে রুমের কাছে কোণে কাঁদছিল। সে তার ভাইকে খুব ভালোবাসে। ভাই তো ঠিকই বলেছে, আপাকে ভাই বিয়ে করলে আপা আর অন্য কোথাও যেত না। এখানে বাবার রাগ করার কি আছে? লতিফা বেগম চরম খেপে যায় হাসানের ওপর, কারণ জুনাইদ তার একমাত্র বংশের প্রদীপ। এই দুই মাইয়াগো বিয়ে দিলে পরের ঘরে যাবে, থাকবে শুধু ওই জুনাইদই। সে তার বাপ দাদার ভিটায় বাতি দেবে।
তাই নাতির পক্ষে নিয়ে হাসানের গালে চড় মেরে বলল, পাপ মরা ছাওয়াল রে, গায়ে তুই হাত তুলোস কোন বিবেকে? লাঠি নামা বলছি হাত থেকে। এত এত রাগের কি আছে? ও যদি পিঠারে পছন্দ করে তাহলে আমাদের জন্যই ভালো। ওর জন্য টাকা খরচ করে আর বিয়ে দেওয়ার দরকার পড়বে না। এখানে ও ভুলটা কি বলছে? শাশুড়ির কথায় রীতা জো পেয়ে গেল। দুনিয়া তার কোনো মাইয়া পাইনি না, শেষে ওই ভিটা কপালই তোর পছন্দ হলো। এমন কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? লতিফা রীতাকে জোরে ধমক দিয়ে বলল, চুপ! ভাই আমার যাকে পছন্দ করছে তার সাথেই বিয়ে হবে। ঘরের মাইয়া ঘরেই থাকবে, এর থেকে ভালো কিছু হতেই পারে না। দূর থেকে পৃথা সবকিছু শুনে আকাশের দিকে চাইল। মা, তুমি ছাড়া আমার কেউ নেই। শুনেছো দাদির কথা? আমি এখন কোরবানির গরু হয়েছি। তোমার বৌনতার স্বার্থে আমায় নিতে চায়, আর আমার পরিবার তো দেখছোই কি করতে চায়। জুনাইদের মা আছে বলে ওকে আগলে রেখেছে, কিন্তু তুমি আমার কাছে নেই বলে সেদিন কেউ আমায় আগলে রাখেনি। বাবার কাছ থেকে আঘাত পাওয়ার জন্য আমায় তার হাতে দাদি তুলে দিয়েছে। চোখের পানি মুছে রুমের ভেতর ঢুকলো পৃথা। প্রচণ্ড শীত করছে তার। আজ তার মন ভেঙেছে। তার ভেতর এত কাহিনী, সব যেন সহ্যের বাহিরে। ছুটে পালাতে ইচ্ছে করছে এখান থেকে। এমন সময় ঝড়ের বেগে রুমের ভেতর প্রবেশ করলো হাসান। মেয়ের হাত ধরে উচ্চস্বরে বলল, পিঠা এখনই কাপড় গোছাও। পৃথা কিছু বোঝার আগেই লতিফা এসে হাসানের হাত ধরে বলল, ওরে কোথায় নিয়ে যাস? ও কোথাও যেতে পারবে না, ছাড় ওর হাত। হাসান চিৎকার দিয়ে উঠল, তুমি তোমার নাতির ভালো বোঝো আর আমি বাবা হয়ে আমার মেয়ের ভালো বুঝবো না? ওর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র আমার। হাসানি সমস্ত কাপড় গুছিয়ে রাত 10টার পর পৃথার হাত ধরে বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় সবাইকে শাসিয়ে বলে, আজ ওর মা থাকলে যা করতো আমিও তাই করছি। ওর মা নেই তা কি হয়েছে, মনে রাখবে ওর বাবা এখনও বেঁচে আছে। ওর সমস্ত বিপদে আমি ঢাল হয়ে পাশে দাঁড়াবো। এই বাসায় আমার মেয়ে আর নিরাপদ নয়। যেখানে ওর নিরাপত্তা রয়েছে সেখানে নিয়ে যাচ্ছি। যেহেতু পাশের গ্রামে পৃথার নানার বাসা, তাই বেশিক্ষণ সময় নিল না সেখানে যেতে। কাক ভেজা হয়ে দুজনেই সেখানে পৌঁছালো। হাসানকে দেখে বেশ অবাকই হলো তারা, কিন্তু রাহেলা পরিস্থিতি সামাল দিল। সে বলল কাল ভোরে তারা চলে যাবে, তাই পৃথাকে ওদের সাথে নিয়ে যেতে চায়। এই জন্য ওর বাবা ওকে দিতে এসেছে। পৃথার নানি ঘৃণায় হাসানের সাথে একটা কথাও বলল না। মামারাও খুব একটা ভালো ব্যবহার করলো না, কিন্তু রাহেলা ওকে যথেষ্ট সম্মান দিল। হাসান রাহেলাকে অনুরোধ করলো যাতে তার মেয়েকে আগলে রাখে। হাসান চলে যাওয়ার আগে পৃথার কপালে একটা চুমু খেয়ে বলল, মা, সবাই বলেছে তোমাকে তোমার নানার বাসায় পাঠিয়ে দিতে, কিন্তু তোমাকে ছাড়া আমি অস্থির হয়ে যাই। সবার বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে আমার চোখের সামনে রেখেছিলাম। আজ তোমাকে নিজের হাতে অন্য কোথাও রেখে যাচ্ছি। আমার কলিজাটা ফেটে যাচ্ছে। তোমাকে ছাড়া আমি কেমন করে দিন কাটাবো? আমার করার কিছু নেই। আমার বাসায় তোমার জন্য আর নিরাপদ নয়। ভালো থেকো। আপার কথা মাত্র চলো, উনি তোমার ভালো চান। তোমার একটা ভালো স্থায়ী ঠিকানা হলে আমি নিশ্চিন্তে মারা যেতাম। হাসান কথাগুলো বলে পৃথার হাতে কিছু টাকা দিয়ে চোখে জল মুছে আবার অনুরোধের স্বরে বলে, আমার সাথে যোগাযোগ রাখবা তো? পৃথা স্তব্ধ হয়ে আছে। অধিক শোকে পাথু যাকে বলে বাবার কথার কোনো জবাব দিতে পারল না। হাসান যখন ওর সামনে থেকে চলে যাচ্ছিল, তখন পৃথা শুধু মনে হতে লাগলো এই বাবা তার বিয়ে যার সাথে দিতে চায় তাকেই সে বিয়ে করবে। বাবাকে সে আর কষ্ট দিতে চায় না। হাসান চোখের আড়াল হতেই পৃথার চোখ দিয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি ঝরে পড়ল। এই প্রথম মনে হচ্ছে অনেক বড় মূল্যবান জিনিস তার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। রাতে অনেক জোরাজুরি করার পরও মুখে ভাত তুলল না পৃথা, কারণ ওর বাবা আজ অনাহারে রাত্রি যাপন করবে। সেখানে ও মুখে কিভাবে খাবার তুলবে? আজ সে তার সেই বাবাকে দেখেছে মায়ের মৃত্যুর আগে, যেই বাবাকে সে দেখে অভ্যস্ত ছিল। ভোর 5টা। ফজরের নামাজ শেষ করে রাহেলা বেগম রাহিকে বিছানা থেকে তোলার জন্য ডাকছে। এমন সময় নানির রুম থেকে এসে ওর খালামণির রুমে ঢুকলো পৃথা। রাহি বিছানা থেকে উঠে চোখ পিটপিট করে তার মায়ের দিকে চেয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলল, এত সকালে কেউ ডাকে? আমি তো পাগল হয়ে যাব আম্মু। বাসায় রওনা দিব। পাগল পরে হলেও চলবে। আপাতত ফ্রেশ হয়ে নাও জলদি। কথাগুলো বলে তিনি পৃথার দিকে চাইল, তারপর কি যেন ভেবে বলল, মা, যাও তো রাফাতকে ডেকে দাও। পৃথা এসেছিল ওর ফোনটা নিতে। কাল রাতে রাহেলা বেগম ও তার ফোন নিয়ে নিয়েছে। আদিল হয়তো ওকে অনেকবার কল দিয়েছে, কিন্তু আদিলের কথা সে আর ভাবতে চায় না। সে নিজ চোখে দেখেছে আদিল লাবণ্য নামের মেয়েটাকে নিয়ে বেশ হাসি খুশিতেই আছে। কিন্তু বাবাকে একটা টেক্সট করা দরকার ছিল, তাই সে বলে উঠল, আমার ফোনটা যদি দিতেন তাহলে বাবাকে একটা টেক্সট করতাম।
দরকার নেই তাকে জানানো হয়েছে বলে খানিকটা কপট রাগ দেখালো রাহেলা বেগম। পৃথার কথা না বাড়িয়ে রাফাতকে ডাকতে গেল। কাল পৃথার সাথে রাফাতের দেখা হয়নি, কারণ রাফাত ঘুমিয়ে পড়েছিল। সে নিয়ম মাফিক তার কাজ করে থাকে। পৃথা যখন ওর রুমে এসে দরজায় নক করে তখনও বসে কফি পান করছিল। তাকে ওই অবস্থায় দেখে পৃথা সেখান থেকে চলে আসে। ভোরবেলায় উঠে যে কফি পান করতে পারে তাকে নিশ্চয়ই স্মরণ করে দিতে হবে না যাওয়ার কথা। সব গোছগাছ করে সকাল 7টায় ওরা রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। পৃথা যথেষ্ট কঠোর মেয়ে, তাই বারবার আদিলের ভাবনা মনে আসার পরও সে মন শক্ত করে আছে। রাফাত ওর পাশের সিটেই বসে আছে। সামনের গাড়িতে রাহি আর ওর মা, পেছনের গাড়িতে রাফাত আর পৃথা। রাফাত বসে ফোন চাপার ফাঁকে ফাঁকে পৃথাকে দেখছে। আজও সেই কমলা রঙের ড্রেস পরেছে পৃথা, যে ড্রেসে প্রথম দেখেছিল পৃথাকে। চমৎকার লাগছে মেয়েটাকে। মেয়েটার ভেতর কিছু বিশেষত্ব আছে যার কারণে রাফাতকে বারবার টানে মেয়েটার দিকে। যাই হোক, অবশেষে তাকে নিজের কাছে আনতে পেরেছে রাফাত। সে তার প্ল্যানের শতভাগ সাকসেস। মাথার চুল কপালে ঢলে পড়ার কারণেই পৃথার রূপ দর্শন থেকে বঞ্চিত হচ্ছিল রাফাত। তাই পৃথার চুল কপাল থেকে সরাতেই ঠাস করে গালে একটা থাপ্পড় পড়ল রাফাতের। বেশ জোরেই পড়েছে থাপ্পড়টি। ঘটনাটি এত দ্রুত ঘটে গেল যে সামনের ড্রাইভার পর্যন্ত গাড়ি ব্রেক করতে বাধ্য হলো। ড্রাইভারের সামনে একটা মেয়ের হাতে থাপ্পড় খাওয়াতে রাগে রাফাতের চোয়াল শক্ত হয়ে গেল। হাতের মুঠো শক্ত করে রাগে লুকে চোখ বড় করে পৃথার দিকে চাইল। সেগুলোর তোয়াক্কা না করে পৃথা আঙুল উঁচু করে রক্তটা গলায় বলে উঠল, ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছেন, আমাকে প্ল্যান করে বাসা থেকে বের করেছেন, তাই না? এখন থেকে প্রস্তুত থাকেন। এবার দেখবেন টর্চার কাকে বলে। মানসিকভাবে এত এত টর্চার করব যে কিছুদিনের মধ্যে আপনি নিজেই আমাকে বাসায় নিয়ে আসতে বাধ্য হবেন। এটা আমার চ্যালেঞ্জ। পিছনের গাড়ি থামতেই রাহিদের গাড়িও থেমে গেল। রাহেলা বেগম গাড়ি থেকে দ্রুত নেমেই রাফাতদের গাড়ির কাছে আসতেই পৃথা ট্রল করে বলল, ডোর খুলুন, আপনার আম্মা যেন দেখতে এসেছে। তার গাধা ছেলে এতক্ষণে কেন একটা মেয়েকে হ্যান্ডেল করতে পারছে না, কারণ তিনি ভালো করেই জানেন উনি একটা গাধা জন্ম দিয়েছেন। খুলুন খুলুন, আর গালের 5 আঙুলের দাগও দেখান। রাগে রাফাতের চোখে জল চলে আসলো। রাফাত ডোর খুলতেই রাহেলা বেগম উৎকণ্ঠিত হয়ে বলে উঠলেন, কি ব্যাপার রাফাত, গাড়ি থামালে কেন? খালামণি, আমার জন্য গাড়ি থেমেছে। বলে মুচকি হেসে রাফাতের গায়ে আরো ঝাল ধরিয়ে দিল পৃথা। আসলে খুব বোরিং লাগছিল, তাই যদি একটু রাহিকে পাঠিয়ে দিতেন তাহলে ভালো লাগতো আমার। রাহেলা বেগম রাফাতের দিকে চাইতেই বুঝলো রাফাত অত্যন্ত রেগে আছে। আল্লাহ, ছেলেটা আবার পৃথাকে শাসন করতে না যায়। বাসায় যেমন সবাইকে শাসন করে তেমনি যেন আবার পৃথাকে না করে, তাহলে পৃথা ভয়ে ওর কাছে আসবে না। কিন্তু তিনি এটা জানেন না যে অলরেডি তার ছেলে পৃথার হাতে সপাটে একটা চর আলিঙ্গন করেছে। আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। বলে রাহেলা বেগম চলে গেলেন এবং খানিক বাদে রাহি এসে পৃথাদের গাড়িতে বসল। পৃথার নিজেকে রাফাতের কাছে সেফ মনে হচ্ছিল না, তাই বুদ্ধি করে রাহিকে তার কাছে আনলো। পৃথা আর রাহি আজ একই রঙের ড্রেস পরেছে, দুজনকেই কমলা পরি রাখছে। এদিকে রাফাতকে পৃথার থাপ্পড় মারার কাহিনী ড্রাইভার একেবারেই হজম করতে পারছে না। তিনি প্রচণ্ড শক খেয়েছেন। আদৌ কি এটা সম্ভব? তবে মনে মনে বেশ খুশি হলেন। যাক, বদ মেজাজিকে সাহায্য করার জন্য একজন পালোয়ান এসেছে। তিনি আবার গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি ঢাকা শহরের মধ্যে ঢুকেছে, আর আধা ঘন্টার মধ্যে তারা বাসায় পৌঁছে যাবে। এমন সময় পৃথা দেখল সামনে একটা পুলিশ অফিসারকে কয়েকজন পুলিশ মানুষ মিলে সমানে পিটিয়ে চলছে। পাবলিক প্লেসে পুলিশের গায়ে হাত তোলা 60খানি ব্যাপার না। এ রাহি, এরা জনসম্মুখে পুলিশকে ধরে এমন বেধরে মারছে কেন? এতে কি জীবনের ভয় নেই? অবাক হয়ে প্রশ্ন করল পৃথা রাহিকে। রাহি ওদের ভালো মতো দেখে বলল, ওরা রিয়াদ বাহিনীর লোক, সন্ত্রাসীদের লিডার রিয়াদ ওখানে আছে। এসবের দিকে নজর দিয়েন না আপু, এদের এড়িয়ে চলাই উচিত। তাছাড়া রিয়াদ আমাদের প্রতিবেশী, বাসায় গেলে তাদের এড়িয়ে চলবেন। হঠাৎ পৃথার মাথায় বুদ্ধি আসলো, রাফাতকে ফাঁদে ফেলানোই যায়। বলে পৃথা চেঁচিয়ে উঠল, আমাকে বাসা থেকে বের করেছে না চান্দু, এবার তোরে দৌড়ের উপর রাখবো। এ ভাই, গাড়ি দাঁড় করান তো। গাড়িও সাথে সাথে থেমে গেল। গাড়ির ড্রাইভারের পৃথার কাজকর্মের ওপর বেশ ইন্টারেস্ট জেগেছে। রাফাত গম্ভীর মুখে পৃথার দিকে চাইতেই পৃথা ডোর খুলে রাহিকে নামতে বলল। রাহিও অবাক হয়ে পৃথার কথায় নামতেই পৃথা গাড়ি থেকে প্রায় লাফ দিয়েই বের হলো।
অলরেডি মারামারির প্লেস তারা ওভারটেক করে এসেছিল। পৃথা অনেকটা দৌড়েই পেছনে গিয়ে এই বলেই ডান পায়ের জোতা খুলে ছুঁড়ে মারল। লম্বা চুলোওয়ালা ছেলেটি তখনও পুলিশকে মারতে ব্যস্ত ছিল, তাই ঘাড়ে জোতার বাড়ি পড়াতেও অনুভব করল না। পৃথা বাম পায়ের জোতাও খুলে লোকটির ঘাড়ে বরাবর মেরেই উল্টো দিকে দৌড়। লোকটি বসবার মারা বন্ধ করে দিয়ে পেছন ফিরে দেখলো একটা মেয়ে তাকে জুতো মেরে পালাচ্ছে। তখন সে বাকি ছেলেদের ধমক দিল মেয়েটিকে ধরার জন্য। তারা কেউই পৃথার মুখ দেখতে পায়নি। পৃথাও প্রাণপণে ছুটে গাড়িতে উঠেই রাহিকে দ্রুত উঠতে বলল। রাহি তো হতবাক হয়ে গেছে এমন কাণ্ড দেখে, সাথে রাফাতও। পৃথা রাহির হাত টেনে ওকে গাড়িতে তুলে ডোর বন্ধ করে দিয়ে বলল, ভাই গাড়ি টান দেন। ছেলেগুলো কাছে আসতেই বুড়ো আঙুল দেখিয়ে ওদের পেছনে ফেলে দ্রুত চলে গেল পৃথাদের বাড়ি। যেহেতু রাহি ও কমলা রঙের পোশাক পরেছে, তাই তারা ভাবল রাহি এমন কাজ করেছে। তারা রাহির পরিবারকে বেশ ভালো করেই চেনে। পৃথা যতই রাফাতকে অপদস্থ করছে, ততই রাফাতের জেদ বেড়ে চলেছে। শুধু বাসায় যাক একবার, তারপরও দেখে নেবে এবং চিনিয়ে দেবে সে কি জিনিস। মান সম্মানের ভয় এবারও দাঁত কটমট করে চুপ করে রইল। কিন্তু রাহি আর কৌতূহল দমাতে পারল না। সে পৃথাকে জিজ্ঞাসা করে বলল, আপু, দুটো জুতার বাড়ি দিয়ে কি আর ওদের থামাতে পারবেন? আমি খামোকা তাদের থামাতে যাব কেন? আর আমার সাথে আছে নাকি তাদের থামানোর? আমি তাকে মারলাম আর তার দলের লোকগুলো আমাকে ধরার জন্য তাদের লিডারকে রেখে আমার পিছু ছুটলো। যেহেতু ভিকটিম পুলিশ অফিসার, তাই সে নিজের আত্মরক্ষার কৌশল ভালোভাবেই করতে জানবে। অতগুলোর সাথে সে শারীরিক শক্তি দিয়ে সফল হবে না, কিন্তু একজনকে সে ঠিকই ধরাশায়ী করে ফেলবে। তাকে পালানোর পথ করে দিলাম। বলেই পৃথা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল। পৃথার উপস্থিত বুদ্ধি দেখে রাহি অভিভূত হয়ে গেল। আপুর অনেক গুণ আছে, না হলে ভাইয়া এমনি এমনি আর পাগল হয়নি, দম আছে বলতে হয়। বলে ওর ভাইয়ার দিকে তাকাতেই ও চুপসে গেল, কারণ অত্যন্ত রেগে আছে সে। আল্লাহ, আজ আপু শেষ বলেই রাহি চুপ বনে গেল। পৃথার কথাই ঠিক। ছেলেদের দল ফিরে এসে দেখলো পুলিশ অফিসার আর তাদের লিডার উধাও। অনেক খুঁজেও তাদের পাওয়া গেল না। শেষে একটা ছেলে একজনকে কল দিয়ে বলল, স্যার, রিয়াদ ভাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। দুপুর 12টা। গতকাল থেকে পৃথার কোনো রেসপন্স পায়নি আদিল। তুহিনকে দিয়ে পৃথার বাসায় খোঁজ লাগিয়ে শুনেছে পৃথা বাসায় নেই। কোচিংয়ে কল দিয়ে জেনেছে সেখানে পৃথা যায়নি। বাসাভর্তি মেহমান রয়েছে, তাই কিছু করতেও পারছে না। কাল থেকে লাবণ্য আর ওর মা রয়েছেন লাবণ্য নাছোড় বান্দা। সে আদিলকে ছাড়া কোথাও যাবে না। প্রয়োজন হলে সারা জীবনের জন্য সে এখানেই থাকবে। তবুও সে আদিলকে ছাড়া আর থাকতে পারবে না। শিহাবুদ্দিন সাহেব সহ আদিল নানাভাবে ভদ্র ভাষায় বিষয়টি বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ওর একই কথা। এখান থেকে ও যদি খালি হাতে যায় তাহলে বাসায় সে যাবে না, যাবে ওর লাশ। তার একটাই কথা, সে আদিলকে চায়। আদিলের দাদা দাদি সহ নিজের চাচা এসেছে বাসায়, তারাও বুঝিয়েছে, কিন্তু লাভ হয়নি। লাবণ্য তার মাকে ফিরে যেতে বলেছে। সে আদিলকে ছাড়া কিছুতেই যাবে না। কাল থেকে মুখে কোনো খাবারও তোলেনি সে। আদিল আর ওর পরিবার রাজি না হওয়া অবধি সে মুখে খাবারও তুলবে না। সে মরে যাবে, কিন্তু মুখে খাবার তুলবে না। আদিল ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরল, তখন ভাদু এসে ওর সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, দাদা, কিছু কথা ছিল। আদিলের চোখ মুখ লাল হয়ে আছে, মুখটাও শুকনো আর মলিন। ভাদুর কথার কোনো জবাব না দিয়ে আদিল সেখান থেকে পা বাড়াতেই ভাদু এবার বলে উঠল, কাল প্রীতাদি এসেছিল বাসায়, আপনাকে বলতে চেয়েও কথাটি বলা হয়নি। আদিল থেমে গেল। সে ভাদুর দিকে চাইতেই ওর চোখ দিয়ে টপ করে জল ঝরে পড়ল। দৃশ্যটা ভাদুর জন্য অত্যন্ত কষ্টকর মুহূর্ত। ঢোক গিলে ভাদু বলল, কাল মনে হয় আপনাকে আর লাবণ্য ম্যাডামকে একসাথে দেখেছে, তাই প্রীতাদি নিজেকে আড়াল করে নিয়েছে। কারণ কাল যখন তিনি বাসা থেকে বের হয়েছিলেন, তখন তার চোখ লাল আর ফুলা ছিল। যাওয়ার সময় আমাকে আপনার খেয়াল রাখতে বলেছিলেন। কথাগুলো শুনেই আদিল অত্যন্ত রেগে গিয়ে বাসায় ঢুকেই লাবণ্যর হাত ধরে টেনে তুলে সপারে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল ওর গানে। দুর্বল লাবণ্য ওর মায়ের সামনে ঠাস করে পড়ে গেল। আদিল সেখান থেকে ওকে তুলে গলা চেপে ধরে বলল, আমার বাসায় তোরে কি আসতে বলেছে? নাটক করতে এসেছিস? অতিরিক্ত ভদ্র ব্যবহার করা হয়েছে তোর সাথে, যার মাসুল আমাকে দিতে হচ্ছে। এক্ষুনি বাসা থেকে যদি না যাস, তাহলে একদম গুলি করে দেব। শিহাবুদ্দিন সাহেব নিজেও ভয় পেয়ে গেছে আদিলের আক্রোশ দেখে। সে তো জানে আদিল কি জিনিস, তাই এই ব্যাপারে সে কিছু বলতে পারল না।
পৃথা ছাড়া আদিল খ্যাপা ভাগ, যাই সামনে আসবে তাকেই সে আক্রমণ করবে। আদিলের দাদি এসে ওকে অন্যদিকে টেনে নিয়ে গিয়ে বকাবকি করতে লাগলো। লাবণ্যকে ওর মা তুলে দাঁড় করাতেই শিহাবুদ্দিন সাহেব এমন ঘটনার জন্য মাফ চাইলেন। আদিল তখনও ক্রোধের মধ্যে ছিল। ফোন থেকে পৃথার পিক বের করে লাবণ্যর কাছে গিয়ে জোর গলায় বলল, তুই আমাকে কত বছর ধরে ভালোবাসিস? 4 বছর, তাই না? আর আমি তাকে কত বছর ধরে পাগলের মতো ভালোবাসি জানিস? আমি তাকে এত ভালোবাসি যে তোর ধারণাই হবে না আমার প্রেমের বয়স কত। 16 বছরের অধিক সময়, শুনতে পাচ্ছিস? 16 বছরেরও অধিক সময় ধরে তাকে আমি পছন্দ করি এবং ভালোবাসি। আদিলের কথা শুনে কাঁদতে কাঁদতে লাবণ্য বলল। লাবণ্যর কথা শুনে আদিল এত রেগে গেল যে ও নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারল না। সবার সামনে তাদের বেলজিয়াম থেকে আনা কাচের টি টেবিলটার উপরেই লাথি বসাতেই সেটা বিকট শব্দে ভেঙে তছনছ হয়ে গেল। কাঁচ ভাঙার শব্দে রুমের সবাই কেঁপে উঠল। এবার শিহাবুদ্দিন তার ছেলেকে ধরে বলল, পৃথা কোথায়? কিছু তো বল। বাবা, ওকে বলে দেন আমি যেদিন থেকে ভালো মন্দ বুঝতে শিখেছি সেদিন থেকেই পৃথার প্রতি আমার টান অনুভব করি। 16 বছরের অধিক সময় তাকে পাগলের মতো ভালোবেসেও একবারও তার মুখ থেকে আমাকে ভালোবাসার কথা শুনিনি। তাহলে বোঝ আমি তার জন্য কত কাল অপেক্ষায় আছি। আমার অপেক্ষার কাছে তোর ভালোবাসা দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা রাখে না। আর আমাকে দেখাস তোর পাগলামো। শুনে রাখ, তোর থেকে বড় পাগল আমি। আদিল থাম বাবা, এত উত্তেজিত হচ্ছিস কেন? বিষয়টি ভালোভাবে বুঝলেও তো হয়। এরা ভদ্র ভাষা বলে কোনো শব্দই বোঝে না। ঠান্ডা মাথায় বুঝাইছি, কিন্তু তারা বুঝতেই চায় না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তুমি জানো না বাবা, আমার শিক্ষা জীবনে এই মেয়ে আমাকে এত হ্যারাস করেছে, তবু চুপ করেছিলাম। কিন্তু আজ সে আমার কলিজায় হাত দিয়েছে। মেয়ে মানুষ বলে ওকে ছাড় দিয়েছি, আর কত ছাড় দেব? আদিলের এই রূপ দেখে লাবণ্য হতভম্ব হয়ে গেল। আদিলের এমন ব্যবহার সে কোনোদিনও দেখেনি। যে মেয়ের কাছেও লেটার লিখত সে আর কেউ নয়, আদিলের ভালোবাসা। কথাগুলো মনে হতেই ও ফিকরে উঠল। ওর কান্না দেখে সবাই ওকে সান্ত্বনা দিতে লাগলো। আদিল এমন না সে রেগে গেছে বলে এমন ব্যবহার করছে, ও অত্যন্ত ভালো ছেলে। এসব কথা বলতেই আদিল চিৎকার দিয়ে বলে উঠল, ওকে মিথ্যা সান্ত্বনা দিয়ে আমার প্রতি তার মায়া আর বাড়ায়ও না, কারণ আমি এমনই। পৃথিবীতে আমার বাবা আর পিতা ছাড়া আমি কারোর প্রতি সদয় নই, আর কোনোদিন কারোর প্রতি সদয় হবও না। আচ্ছা, ওকে একটা চান্স দিচ্ছি। ও যদি ধৈর্যের সাথে মান অপমান সহ্য করে আমার মতো অপেক্ষা করে থাকতে পারে, তাহলে ওর সব কথা মানতে আমি রাজি। কি পারবে এত বছর অপেক্ষা করতে? লাবণ্য আর কথা বলতে পারে না। যেই ছেলেটা সবসময় তার সহপাঠীদের কাছে সাইলেন্ট শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিল, আর সেই মানুষটাও যে কাউকে এত গভীরভাবে ভালোবাসতে পারে সেটা তাদের কারোরই জানা ছিল না। কথাগুলো মিথ্যে বলেনি আদিল। ওর হৃদয় ক্ষরণের কাছে আমার ভালোবাসা একেবারেই তুচ্ছ। সে ভাবতেই পারেনি তার পাগলামোর জন্য এই দুইটা মানুষের এভাবে বিচ্ছিন্ন হতে পারে। চোখের পানি মুছে দীর্ঘশ্বাস ফেলে লাবণ্য বলল, তোমার যদি আমাকে কোনোদিনও প্রয়োজন হয় তাহলে আমায় স্মরণ করো। এই লাবণ্যকে তোমার পাশে সর্বদা একজন পরোপকারী বন্ধু হিসেবে পাবে। কথাগুলো বলেই মায়ের হাত ধরে বাসা থেকে বের হয়ে গেল লাবণ্য। আদিলও খানিক বাদে বাসা থেকে বের হয়ে এলো। গন্তব্য বকুলতলার মোড়। ওখানে তুহিন তাপসীকে নিয়ে অপেক্ষা করছে। বাকি শুধু এই মেয়েটাই রয়েছে। ওকে বলে পৃথার ঠিকানা যদি বের করা যায়। যেই কথা সেই কাজ। 5 মিনিটের ভেতর আদিল বকুলতলায় এসে গাছের নিচে বাইক স্ট্যান্ড করে দাঁড়াতেই তুহিন, তোহা আর তাপসী এগিয়ে এলো তার কাছে। তাপসী আর তোহা এই প্রথম আদিলের সামনে এসে দাঁড়িয়েছে। তোহা যে আদিলকে পছন্দ করে সেটা তুহিন এবং তাপসী ভালোভাবেই জানে, কিন্তু তাপসী যে আদিলকে ব্যাপক পছন্দ করে সেটা এরা দুজনেই জানে না। আদিলের চোখের দিকে তাকাতে পারছে না লজ্জায়। আদিল সরাসরি তাপসীকে জিজ্ঞাসা করল, তোমার আব্বা কোথায় তাপসী? হাই আল্লাহ, मैं मर जावा। এই প্রথম সে তার নাম আদিলের মুখে শুনতে পেল। কি যে ভালো লাগছে তার। তাপসীর মুচকি হাসি দেখে তোহাওকে আলতো করে ধাক্কা দিয়ে বলল, ভাইয়া কি বলছে শুনতে পাচ্ছি না। তাপসী মনে মনে ভাবল, আপার কথা তাকে বলে দিলেই সে আমার কাছে আর জানতে আসবে না আপা কই আছে। তার থেকে না বলাই ভালো। আমি তো কিছু জানি না ভাইয়া। আব্বা আপারে কোথায় নিয়ে গেছে আমরা কেউ কিছু বলতে পারি না। আমি যদি আপার বিষয়ে কিছু জানতে পারি তাহলে আপনাকে জানাবো। আপনার ফোন নাম্বার যদি দিতেন তাহলে জানাতে পারতাম। তাপসীর কথা শুনে তোহা রেগে গেল। এতে নাম্বার নেওয়ার কি আছে? আচ্ছা ঠিক আছে, তোমাকে আর এর ভিতরে জড়াতে হবে না। বলে আদিল বাসার উদ্দেশ্যে রওনা দিল। আদিল চলে যেতে তোহা তাপসীকে ধমক দিয়ে বলল, তোর বাসায় মানুষ কোথায় গেছে আর তুই সেই কথা জানিস না? পাগল ভেবেছিস আমাদের? কি চাস তুই?
আমার তো মনে হয় আদিলের ভাইয়ার প্রতি তোর আগ্রহ একটু বেশি। মোটেও না। আর যদি আগ্রহ হয়েও থাকে তাহলে সমস্যা কি? বলা যায় না উনি কার ভাগ্যে থাকে। দেখা গেল আমারই ভাগ্যতে পড়লো। কথাগুলো বলে একটা শয়তানি হাসি দিল তাপসী, কিন্তু হাসিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই তোহা ঝাঁপিয়ে পড়ে ওর দিকে। দুজনের ভেতর ঝগড়া শুরু হয়ে গেল। শেষে তুহিনীদের থামিয়ে তোহার হাত ধরে টেনে নিয়ে যেতেই তোহা বলে উঠল, উনি পাগল হয়ে একজনকে খুঁজছেন, আর তুই সব কিছু জানা সত্ত্বেও কিভাবে চুপ থাকিস? শালি, তোর মা যেমন খারাপ তুই তেমন হয়েছিস। তোর মা আপুর মাকে কোনোদিন শান্তিতে রাখেনি, তুইও লেগেছিস আপুর পিছনে। আমিও তো আদিল ভাইকে পছন্দ করি, কিন্তু ওনার কষ্ট দেখে আমার বুক ফেটে যাচ্ছে। যদি আমি পারতাম এক্ষুনি পৃথা আপুকে ওনার সামনে হাজির করতাম। ভালোবাসা মানে হাসিল করা নয়, ভালোবাসা মানে প্রিয় মানুষটার জন্য ত্যাগ স্বীকার করা, বুঝলি? তুহিন ওকে জোর করে টেনে নিয়ে যেতে যেতে বলল, আমারই ভুল তোমাদের কাছে সাহায্য চাওয়া। ভেবেছিলাম তোদের দ্বারা একটু উপকার হলেও হতে পারে, কিন্তু এখন দেখছি উপকারের চেয়ে অপকারই বেশি হয়েছে। আমাকে বকছো কেন? ওকে কিছু বলতে পারছো না? বলেই তোহা চলে গেল। তাপসী মনে মনে হেসে উঠল। পৃথার জন্য কাল বাবা বাসায় ফিরে এসে মা, দাদি আর ভাইয়ার সাথে কথা বলেনি, বরং দাদির সাথে সকাল থেকে ঝগড়া করেছে। আমার তো মনে হয় পৃথার সাথে যা কিছু ঘটেছে বেশ হচ্ছে। ও যেন কোনোদিনও সুখী হতে না পারে। যে আগুনও আমাদের বাসায় লাগিয়েছে সেই আগুনে যেন সে পুড়ে ছারখার হয়ে যায়। আদিল বাসায় এসে গোসল সেরে কেবল বিছানায় বসেছে, এমন সময় অমি দৌড়ে এসে দরজা ধাক্কা দিল। ভাইয়া দরজা খোলেন বলে চিৎকার দিতে লাগলো। আদিলের অবস্থায় দরজা খুলে বলল, কি হয়েছে, এমন করছিস কেন? আরও এসে আদিলের হাত ধরে কাঁদতে লাগলো। আরও কখনো আদিলের কাছে আসে না। দুই ভাই বোনের আর্তনাদে ওর খেয়াল হলো বাবার রুমের দরজা বন্ধ। কিছু শব্দ ভেসে আসছে। আরুকে নিয়ে অন্যদিকে চলে যেতে বলেই আদিল ওর বাবার রুমের সামনে যেতেই শিহাবুদ্দিনের গলা ভেসে উঠল, বল, তুই প্রীতার কাছে আমার ছেলের নামে কি বলেছিস? আদিল তোর নিজের ছেলে হলে তুই এমন করতে পারতিস? তোকে কিসের অভাব দিয়েছি যার জন্য তুই আমার ছেলের পিছু নিয়েছিস? এসব কথা শুনে আদিলের চোখে পানি চলে এলো। নিজেকে কন্ট্রোলে এনে ও দরজায় নক করে পরপর কয়েকবার বাবা বলে ডেকে উঠল। আমার এসব ভালো লাগছে না বাবা। কথাটা বলেই নিজের ঘরে চলে গেল আদিল। আদিলের কণ্ঠ শুনেই রুমে নিস্তব্ধতা নেমে এলো। আদিল এসে নিজের জামা কাপড় গোছগাছ করে ওর দাদিকে কল দিয়ে রেডি থাকতে বলল। তারপর গায়ে শার্ট জড়াতেই শিহাবুদ্দিন সাহেব এসে অবাক হয়ে বললেন, বাপ, তুমি কই যাও? আদিল গায়ে শার্ট জড়াতেই বলল, ঢাকায় ব্যাক করছি। কথাটা শুনেই শিহাবুদ্দিনের মুখটা মলিন হয়ে গেল। আষাঢ়ের গুমটে মেঘ এসে ভর করলো তার চেহারাতে। আমার জন্য চলে যাচ্ছ বলতেই আদিলের বাবাকে বিছানায় বসিয়ে পায়ের নিচে বসে বাবার হাত জোর করে ধরে শান্ত গলায় বলল, অমির আম্মুর গায়ে কখনো হাত তুলো না। আজকের ব্যবহার অমি আর আরও ছোট্ট মনে প্রচণ্ড আঘাত করছে। আমি চাই না তারা তোমাকে ঘৃণার চোখে দেখুক। আর আমাকে নিয়ে তুমি চিন্তা করছো তো? আমার ভাগ্যতে যা থাকবে তাই তো হবে। বাবা, আর কটা দিন পরে গেলে হতো না? এলে তো কিছুদিন আগে। দীর্ঘশ্বাস ফেলে কথাগুলো বলল শিহাবুদ্দিন। পৃথাকে খুঁজতে হবে। আমার মন বলছে আমার হাতে খুব বেশি সময় নেই, তাই আজই চলে যাচ্ছি। তুমি নিজের খেয়াল রেখো, আর বাসায় অযথা রাগারাগি করো না। আমার কষ্ট হয় এসব দেখলে। যে নিজ থেকে হারিয়ে গেছে তাকে তুমি কিভাবে খুঁজবে? তাছাড়া সে হয়তো তোমার সরলতার সুযোগ বারবার নিচ্ছে। আদিল বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর মুচকি হেসে বলল, পৃথা নিজেকে আড়াল করেছে, এইটা ওর ডিসিশন, আর ওকে খুঁজে বের করা আমার কর্তব্য। ওর প্রতিটা ডিসিশনকে আমি সম্মান জানাই। হয়তো কঠিন কোনো পদক্ষেপে সে এমন সিদ্ধান্ত নিয়েছে। শোনো বাবা, ভালোবাসার মানুষ অপরাধ করলে তাকে পাল্টা আঘাত করা যুক্তিযুক্ত নয়। তাকে আঘাত না করে ঠান্ডা মাথায় ভালোবাসা দিয়ে বুঝিয়ে দাও তার দোষটা কোথায়। আঘাত তো আমরা অনেককেই করি। ভালোবাসার মানুষটাকে না হয় নিজের ক্রোধ থেকে দূরেই রাখি। শিহাবুদ্দিন সাহেব আর কথা বলতে পারলেন না। চোখ দিয়ে শুধু কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। তারপর তিনি ছেলেকে নিয়ে ডাইনিং রুমে এসে নির্দিষ্ট চেয়ারটাতে বসালেন। অমি, আরু ও মালাকে ডেকে একসাথে দুপুরের খাবারও খেলেন। তারপর বললেন, বাপ, এবার তুমি খুশি হয়েছে তো? হ্যাঁ বলে আদিল বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠল গন্তব্য পৃথার খোঁজে। সে আর কারো কাছ থেকে শুনেছে পৃথা ঢাকাতে অবস্থান করছে। দুপুর 2:20। ঘণ্টাখানেক আগে পৃথারা বাসায় পৌঁছেছে। এসে ফ্রেশ হয়ে নামাজ পড়তেই কাজে মেয়ে দুপুরের খাবারের জন্য ডাক দিয়ে গেল।
চুলগুলো এখনো শুকায়নি, তবুও খোপা বেঁধে ডাইনিং হলে এসে দেখলো সবাই খেতে বসেছে। পৃথাকে দেখে রাফাত গম্ভীর মুখে বলে উঠল, আম্মু, তাকে জানিয়ে দিবেন এই বাসায় কিছু নিয়ম আছে, সেইগুলো যেন সে পালন করে। পৃথা রাফাতের দিকে চেয়ে দেখলো সে ভীষণ রেগে আছে। তার চেহারায় উজ্জ্বলভাবে ফুটে উঠেছে ক্রোধিত মনোভাব। কখন যেন তার বিশাল অঘটনের সম্মুখীন হতে চলেছে। যেহেতু তার বাসায় চলে এসেছে, তাই সে এখন তার আয়ত্তাধীনে রয়েছে। এই জন্য সাবধানের মাইন্ড নাই, তাকে সর্বদা চোখ কান খুলে রাখতে হবে। সে কেবল বসতে যাবে চেয়ারে, এমন সময় রাফাত ওর বাম হাত পকেট থেকে বের করে খাবারের দিকে কিছু ফেলে দিল সবার অজান্তেই। তারপর কাঁটা চামচ দিয়ে খাবার তুলতে একটা চুল চামচে বেঁধে গেল। ইয়াক বলতে উঠে দাঁড়ালো। সে উচ্চস্বরে বলে, উঠলো খাবারের চুল কেন? রাহেলা বেগমও অবাক হয়ে বলল, বাবু, এত রিয়াক্ট করছিস কেন? আমি তোর খাবার বদলে দিচ্ছি। না, কিসের খাবার বদলানো? এত টাকা খরচ করে বাসায় লোক রাখা হয়েছে খাবারের চুল পাওয়ার জন্য। আজ চুলই চেক করব কার এটা চুল। কথাগুলো বলেই চুল নিয়ে সর্বপ্রথম রাহির চুল ধরে পরখ করতে লাগলো। রাহি তো শেষ, যদি মিলে যায় তাহলে আমি আজ শেষ। না, রাহির চুল ছোট। আরো দুজনের চুল চেক করে মিলল না। রাফাত পৃথার দিকে তাকাতেই রাহেলা ছেলেকে ধমক দিয়ে বললেন, বাবু, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। মায়ের কথার তোয়াক্কা না করে পৃথার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর পৃথার খোপাতে হাত দিল চুল খোলার জন্য। সাথে সাথে ওর হাত মুচড়ে ধরল পৃথা। তারপর বাটি ভর্তি তরকারি ওর বুকে ছুঁড়ে মেরেই বলল, সরি, আমি শিক্ষক মানুষ, হাজার শিক্ষার্থী আমার হাতে মানুষ হয়েছে। এই জন্যে কোথাও অন্যায় আর বেয়াদবি দেখলে প্রথমেই আমার হাতটা ওঠে আগে। তাই এসব কাজ করার আগে বারবার ভেবে নেবেন। আপনার এই নোংরা কারসাজি কার উপর প্রয়োগ করতে যাচ্ছেন সেটা ভাববেন আপনি। নিজের প্ল্যান এভাবে ফ্লপ হবে, তার উপর এর প্রতিঘাত এত লজ্জাজনক হবে, সেটা রাফাত জীবনেও ভাবতে পারেনি। সবার সামনে এমন অপমান রাফাত ক্রোধে যেন ফেটে পড়ল। পৃথা ভরে চিৎকার দিতেই ঠাস করে চড় পড়ল রাফাতের গালে। তারপর আঙুল উঁচু করে ঠান্ডা গলায় বলে উঠল পৃথা, আওয়াজ নিচে। আমি তো দেখছি আপনাকেই ঠিকমতো শিক্ষা দেওয়া হয়নি। প্রথম দেখলাম কোনো বাসায় অতিথিদের এইভাবে অপমানজনক আপ্যায়ন করা হয়। আগে শুধু ড্রাইভারের সামনে থাপ্পড় খেয়েছে, এবার বাসা ভর্তি লোকজনের সামনে রাফাত জ্ঞানশূন্য হয়ে পৃথাকে একটা থাপ্পড় মেরে ওর হাত চেপে ধরল। ছাড়বেন বলে চিৎকার দিয়ে বাম হাতে পানির জগ নিয়ে রাফাতের হাতে ঢাই করে মেরে দিল পৃথা। জগ ভেঙে কিছু কিছু কাঁচ রাফাতের হাতে গেঁথে গেল। ব্যথায় ওর চোখ মুখ নীল হয়ে গেল, কিন্তু রাফাত পৃথাকে না ছেড়ে বরং ওর হাত ধরে ওকে টানতে টানতে ওপরে নিয়ে গেল। খাবার ছেড়ে উঠে পড়েছে সবাই। রাহেলা ও রাহি পৃথার পিছে দৌড় দিল। এই বাবু, ওকে স্যার, মেয়েটা প্রথম আমাদের বাসায় এসেছে আর তার সাথে এমন ব্যবহার করছিস? প্রথম দিনে এমন অঘটন ঘটবে সেটা কারোর জানার ছিল না। পরক্ষণে পৃথার শব্দ ধ্বনি শোনা গেল, আমি এই বাসায় থাকবো না। তারপর সবাইকে অবাক করে দিয়ে জ্ঞান হারালো পৃথা। উৎকণ্ঠা আর কোলাহল মুক্ত পরিবেশ তৈরি হয়েছে পৃথার সেন্সলেস হওয়াতে। পৃথা নিজের শরীর ছেড়ে দিল ফ্লোরে। পৃথা ফ্লোরে পড়ে যাওয়ার সাথে সাথে অপ্রস্তুত রাফাতও নিজের ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেল। রাহেলা বেগম চিৎকার দিয়ে পৃথার কাছে এসেই রাফাতকে জোরে ধমক দিয়ে বলল, এবার তোর শান্তি হয়েছে? মেয়েটা আসার পর থেকে তুই ওর পিছে লেগে আসিস। মনে সুখ মিটেছে তোর? আর কত বাবু? রাফাত নিজেও হতভম্ব হয়ে গেছে। হঠাৎ কি এমন হয়ে যায় যার জন্য সেন্সলেস হয়ে গেল? অভিনয় শুরু করেনি তো? এই মেয়ের পক্ষে যে কোনো কাজ করা তেমন কোনো কঠিন ব্যাপার না। নিশ্চয় নাটক করছে বলে রাফাত উচ্চস্বরে বলে উঠল, পৃথা, অনেক হয়েছে তোমার এসব ড্রামা দেখানো। তুমি দেখছি পাক্কা ড্রামাবাজ মেয়ে। অনেক হয়েছে, এবার উঠো। বাবু বলেই রাফাতের গালে একটা কষে থাপ্পড় মারল রাহেরা। আমি তো দেখেছি তুই নাটক করা শুরু করে দিয়েছিস। দেখতে পাচ্ছিস না ও জ্ঞান হারিয়েছে? সব জায়গায় গায়ের জোর খাটে না, বুঝলি? কথাগুলো বলে রাহি আর কাজের মেয়েটার সাহায্য নিয়ে পৃথাকে রুমে নিয়ে যাওয়া হলো। আর রাফাত কিং কর্তব্য বিমূঢ় হয়ে ওদের দিকে চেয়ে রইল। সে স্বাভাবিক হতে বেশ সময় নিল। তারপর ফোন বের করে ডাক্তারকে কল দিল। না, সমস্যাটা বেশ জটিল মনে হচ্ছে। ডাক্তার আসার আগেই রাহেলা বেগমের চেষ্টায় পৃথার সেন্স ফিরল। চোখ মেলে সবাইকে দেখে আবার চোখ বন্ধ করে পৃথা, কারণ কারো মুখ দেখার তার ইচ্ছা মোটেও হচ্ছে না। পৃথা চোখ বন্ধ করতেই রাহেলা ভয় পেয়ে গেলেন। আবার জ্ঞান হারালো না তো? পৃথা বলেই হাত চেপে ধরল রাহেলা।
সাথে সাথে পৃথা চোখ মেলে চাইল। আমি ঠিক আছি খালামণি বলতেই রাফাত খানিকটা ট্রল করে বলল, এই মেয়ে, তোমার মৃগীর অসুখ আছে নাকি? শরীরে কোনো সমস্যা থাকলে বলে ফেলো, আমরা তোমাকে উন্নত চিকিৎসা করাবো। তাছাড়া বিয়ের পর কোনো রকম ঝামেলাই পড়ি তোমাকে নিয়ে, সেটা আমি চাই না। রাফাতের কথা শুনে পৃথার ইচ্ছে করছে ওর মুখে বমি করে দিতে। বেয়াদব, অহংকারী, বদমেজাজি আর ইতর টাইপের ছেলে রাফাত। সে যদি পৃথার স্টুডেন্ট হতো তাহলে এতক্ষণ চড়েই ওকে সোজা করত এবং বাপের নাম ফুরিয়ে দিত। এসব কথা ভাবতেই রুমে ডাক্তার সাহেব প্রবেশ করল। তিনি পৃথাকে ভালো করে চেক করে বললেন, পেশেন্ট অত্যন্ত দুশ্চিন্তা করে। তার এত টেনশন করার জন্য এমন একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। এছাড়া খাওয়া দাওয়া ঠিকমতো করে না, শরীর প্রচুর দুর্বল, প্রেশারও খুবই লো। কিছু মেডিকেল দিচ্ছি, এগুলো রেগুলার খাওয়াবেন এবং তাকে প্রচুর সময় দিবেন। মনে হয় সে একাকিত্ব বোধ করে। এত সব কথার মাঝে পৃথা কোনো কথাই বলল না। চুপ করে ডাক্তারের কথা শুনল। ডাক্তার উঠে চলে যেতেই আবার দরজার ওপার থেকে ব্যাক করে পৃথার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি হাসল। ফুলের মতো একটা মিষ্টি মেয়ে তুমি, বুকের ভেতর এত কষ্ট কেন মা? খুব খারাপ লাগলে কাছের মানুষের সাথে কষ্টগুলো শেয়ার কইরো, তাহলে মনটা হালকা হবে। কথাগুলো বলে আর দেরি না করে ডাক্তার দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেলেন। ডাক্তারের কথা ঠিক মতো হজম করতে পারল না রাফাত, তাই সাথে সাথে পৃথার ওপর চড়াও হয়ে বলল, এক্স বয়ফ্রেন্ডকে ভুলতে পারছো না বুঝি? ভুলিয়ে দেওয়ার জন্য কি ব্যবস্থা করতে হবে? একদম মার্ডার করে ফেলবো তোমাকে। পরের সপ্তাহে ডাক্তার আবার আসবে। যদি শরীরের উন্নতি না দেখছি তাহলে আমি কি জিনিস সেটা হারে হারে বুঝিয়ে দিব, বুঝছো? তাই সময় থাকতে ভালো হয়ে যাও। আর যদি তুমি অসুস্থ হয়ে না যেতে তাহলে এতক্ষণে তুমি কোনো অবস্থায় থাকতে তা ভাবলে তোমার অন্তরাত্মা কেঁপে উঠতো। এরপর আমাকে রাগানোর চেষ্টা মোটেও করবে না। রাফাতের কথা নিতে পারল না পৃথা, তাই ওই অবস্থায় দাঁতে দাঁত চেপে কাউকে তোয়াক্কা না করে বলে উঠল, শাট আপ, ডোন্ট গিভ মি অর্ডার্স। আবার এই মেয়েটা অসভ্যতামি শুরু করেছে। রাফাতও হুঙ্কার ছেড়ে বলল, আম্মু, তোমাদের বংশের মেয়েরা কিউ এরকমই অসভ্য? ছেলের কথা শুনে রাহেলা তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমার বংশের মেয়েরা অসভ্য আর তোর বংশের মেয়েরা বুঝি সভ্য? মুখ খুলতে হবে, মুখ খুললে কিন্তু থামবে না। এমন কথায় রাফাত বিস্মিত হয়ে তার মায়ের দিকে চেয়ে রইল। এটা মা না অন্য কিছু? পরের মেয়ের সামনে ছেলেকে অপমানিত করতে কুণ্ঠাবোধ করছে না? রাফাতকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রাহেলা রাহিকে আর কাজের মেয়েকে নিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। রুমে এখন রাফাত আর পৃথা। রাফাতও যাওয়ার জন্য পা বাড়াতেই পৃথা বলে উঠল, এই যে মিস্টার হাপাদ। এ দেখছি নামের বিকৃতও করে। চল শক্ত করে রাফাত পেছনে ফিরতেই পৃথার ঠোঁটের কোণে খেলে যায় মৃদু হাসি। সেই হাসিতে প্রচ্ছন্ন তাচ্ছিল্য রাফাতের নজর এড়ায় না। রাফাত প্রচণ্ড অপমান বোধ করতে লাগলো। পৃথা হাসি থামিয়ে রাফাতকে সতর্ক করে দিয়ে বলল, আমার কাছে চোরাস্রোত নামের অতীব প্রিয় একজন কেউ আছে, যার ভেতর আপনি নিমেষেই হারিয়ে যেতে পারেন। যদি সে জানে আপনি আমার সাথে এমন ব্যবহার করেন, তাহলে তার সাথে আপনার প্রথম দেখায় সে আপনার পিঠের ছাল খুলে পায়ের জুতো তৈরি করবে। আমি দোয়া করি তার সাথে যেন আপনার না দেখা হয় এবং সে যেন আমাকে খুঁজে না পায়। রাফাত কিছু বলতে গিয়েও আর বলল না। সেই রুম থেকে বের হয়ে দ্রুত দরজার উপরে হারিয়ে গেল। রাফাত চলে যেতেই পৃথা গম্ভীর হয়ে গেল। মনের ভেতর আদিলকে নিয়ে প্রচুর চিন্তা হতে লাগলো। ও কি ঠিক আছে? 2 দিন পর সকাল 10টায় ঘুম ভাঙে পৃথার। প্রকৃতিতে তখন চলছিল ঝুম বৃষ্টির অভ্যর্থনা। শেষ রাতে ঘুম আর হিমশীতল পরিবেশের কারণে পৃথার ঘুম ভাঙতে দেরি হয়। গত রাতে অত্যধিক কান্নার কারণে চোখের পাতা এখনও ফুলে আছে। সকালের নামাজ কাজা হয়ে গেছে, তাই ধীরে ধীরে হেঁটে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। প্লেটে গরম গরম খিচুড়ি, ডিম সহ ইলিশ মাছের পেটি ভাজা, আস্ত সিদ্ধ ডিম, ফলের জুস সহ আরও কিছু পদ নিয়ে হাজির হলো রাহেলা বেগম। পৃথা ঘুমে থাকার কারণে তিনি আর ডাকেননি। তাহলে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হতেই রাহেলা মুগ্ধ নয়নে পৃথার দিকে চেয়ে রইল। একটা ফিগার পরিপূর্ণ হতে 100% মধ্যে 90% তার শরীর পরিপূর্ণ, যাকে বলে নিখুঁত শরীর। চেহারা কিছুটা ওর বাবার গড়নের হয়েছে। হাসান নিজেও দেখতে অমায়িক সুন্দর। পৃথা হয়তো তার ছেলের বউ হবে, তাই এতদিনেও ওর বিয়ে হয়নি। আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। এসব ভাবনায় মাঝে পৃথা ব্যালকনিতে যেতেই দেখলো রাহি রেইনকোট পরে ওর স্কুটি নিয়ে বাসা থেকে বের হচ্ছিল।
এই বৃষ্টির দিন রাহি কোথায় যাচ্ছে খালামণি? বলেই রুমে ঢুকলো পৃথা। কিছু কাজে ওর ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাচ্ছে। তুমি খাবারগুলো খেয়ে নাও তো মা, বেলা হয়ে গেছে। এত খাবার আমি এত সব খেতে পারবো নাকি? আপনি নিয়ে যান খাবারগুলো। কথাগুলো বলে পৃথার হাত ধরে টেনে বিছানায় বসালো রাহেলা। বলতে রাহেলা ধমক দিল খাবারগুলো খেতে। পৃথা বাধ্য হয়ে খাবার খেতে লাগলো। খাওয়ার এক পর্যায়ে পৃথা কিছুটা উপদেশের স্বরে বলে উঠল, রাহিকে এই বৃষ্টির দিনে একা একা বাসার বাইরে না যেতে দিলেও পারতেন। আকাশ ঘন কালো মেঘে ঢাকা, এমন দিনে অনেক দুর্ঘটনা ঘটে। যদি ওর যাওয়ার এতই দরকার ছিল তাহলে সাথে গাড়ি নিতে পারতো। রাহেলা মৃদু হেসে আলতো করে পৃথার মাথায় ডাবি মেরে বলল, এই আধুনিক যুগে এত ভয় করলে চলে? প্রতিটা মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকা একান্ত প্রয়োজন। ও 18+, তাই ওকে ওর মতের বিরুদ্ধে কিছু করতে দেই না আমি। তাহলে আমার মতের বিরুদ্ধে কেন এই বিয়ে দিতে চাচ্ছেন? আমি তো 26+ বয়সের মেয়ে। তাহলে কেন এই বিয়ে? আপনার নিজের মেয়ে না বলে নিজেদের সিদ্ধান্ত আমার উপর চেপে দিচ্ছেন আপনারা। কথাগুলো বলে পৃথা খাবার না খেয়ে হাত ধুয়ে উঠে পড়ল। তারপর সব খাবার গুছিয়ে আবার বলল, আমি খাবার কখনো নষ্ট করি না। মানুষের কাছে খাবার না থাকার কি যন্ত্রণা সেটা আমি খুব ভালো করেই জানি। খাবারগুলো দুপুরে খাবো আমি। আমার ছেলের বদলে শিহাবুদ্দিনের ছেলে থাকলে বুঝি মনের আনন্দে তাকে বিয়ে করতে? কথাগুলো পৃথাকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারল রাহেলা। পৃথার রুম থেকে বের হতে যাচ্ছিল, কিন্তু রাহেলার কথা শুনে থেমে যায়। কথাটা তার হৃদয় স্পন্দনে আঘাত করেছে। মুখটা মলিন করে তারপর পেছন ফিরে বলল, এটা আপনার ভুল ধারণা খালামণি। আমি কাউকেই বিয়ে করতাম না বা করতেও চাই না। ছেলেটা আমায় ভালোবাসে, এটা তার সমস্যা। আমি তার সাথে ঘর বাঁধতে চাইতাম না। শোন পৃথা, সবাইকে তুমি ঘোল খাওয়াতে পারো, কিন্তু আমাকে নয়। আমি ভালো করেই জানি তোমার মনে কি চলছে। এত বনিবনা করে কোনো লাভ নেই। রাফাতকে যত দ্রুত মেনে নিবে ততই তোমার জন্য জীবন সহজ হয়ে যাবে। আমার ছেলেকে একটু ভালোবাসা দাও, সে তার জীবন তোমার হাতে তুলে দিবে। কিন্তু তাকে যদি আঘাত করো তাহলে সে শতগুণ আঘাত দিয়ে তোমাকে জর্জরিত করে ছাড়বে। তুমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, আশা করি তোমাকে এর থেকে বেশি বুঝাতে হবে না। পৃথা মেন পয়েন্ট না এসে শুধু বলল, রাহিকে একা পাঠানো ঠিক হয়নি খালামণি। চাইলে আপনিও ওর সাথে যেতে পারতেন। সবকিছু অবহেলার চোখে দেখতে নেই। একটা ভুল সারা জীবনের জন্য জীবনকে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। যতই আধুনিকতা বলে বড়াই করেন না কেন, মেয়েদের অনিরাপত্তা কিন্তু তার চেয়েও ভয়াবহ। কারণ মেয়েদের নিরাপত্তা বলে কোনো জায়গাই নেই। পৃথা চলে গেল। রাহেলা কিছুটা চিন্তিত হয়ে পড়ল। সেও রুম থেকে বের হয়ে রাহিকে কল দিতে ব্যস্ত হয়ে গেল, কিন্তু রাহির নাম্বার বন্ধ। এইটুকু সময়ের মধ্যে নাম্বার কিভাবে বন্ধ হয়? রাহেলার টেনশন বেড়ে গেল। পৃথার কথা মিথ্যে ফলেনি, বরং তা কাটায় কাটায় সত্য প্রমাণিত হয়েছে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা পার হয়ে গেল, তবুও রাহির কোনো খোঁজ পাওয়া গেল না। রাহেলা, রাফাত ও রাফাতের বাবা আশিকুর রহমান সহ সবাই রাহিকে পাগলের মতো খোঁজা শুরু করে দিল, কিন্তু কোথাও রাহির খোঁজ মিলল না। রাহেলা পাগল প্রায় হয়ে শুধু নিজের দোষই দিতে লাগলো। পৃথার কথাই ঠিক। আমার অবহেলার জন্যই রাহির এত বড় ক্ষতি হয়ে গেল। আমার মেয়েকে এনে দাও তোমরা। বলে চিৎকার দিয়ে কাঁদতে লাগলো রাহিলা। ওর কান্না দেখে পৃথা চোখের পানি ধরে রাখতে পারল না। থানায় মিসিং ডায়েরি করাও গেল না। নির্দিষ্ট সময় না পার হওয়া পর্যন্ত তারা কেস নেবে না। এক পুলিশ অফিসার বলেই ফেলল, দেখেন, আপনার বোন কারোর সাথে পালিয়ে গেছে, এমন কেস আপনার অহরহ সামলাতে হচ্ছে। তার বন্ধু বান্ধবদের থেকে একটু খোঁজ করে দেখেন। পুলিশের উপর অনেকটা রাগ নিয়ে বাসায় ফেলল রাফাত। আদরের একমাত্র বোন কোথায় গেল আর কি অবস্থায় আছে সেগুলো ভাবতেই ওর মাথা পাগল হয়ে গেল। যে যার মতো খোঁজার চেষ্টা করলো, কিন্তু কোথাও পাওয়া গেল না রাহিকে। এভাবে আরও 2 দিন কেটে গেল, কিন্তু রাহির খোঁজ মিলল না। রাহিলা বেগমকে হসপিটালে নেওয়া হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। এত কিছুর পরও পৃথা তার খালামণির অনুপস্থিতিতে সংসার অনেক যত্নে আগলে রাখছে। খালামণি হসপিটালে আছেন, তাই তার জন্য কিছু রান্না করে টিফিন বাটিতে ভরে রুমে আসলো পৃথা। এসে ওয়ার্ড্রোব থেকে কমলা কালার জামা বের করতেও নিজেকেই নিজে নোটিস করল। আচ্ছা, সেই দিনের ঘটনার জন্য তারা রাহিকে কিডন্যাপ করেনি তো? কারণ আমরা দুজনেই কমলা রঙের ড্রেস পরেছিলাম। শিট, ফাঁসাতে চাইছিলাম রাফাতকে, কিন্তু ফেসে গেল রাহি।
পৃথা ড্রেস পরে নিচে এসে ড্রাইভারের হাতে খাবার দিয়ে কাজের মেয়েটাকে নিয়ে ছাদে গেল। রাহি বলেছিল সেই সন্ত্রাসী নাকি ওদের প্রতিবেশী ছিল। কাজের মেয়ে কাঞ্চনকে হঠাৎ প্রশ্ন করলো পৃথা। কাঞ্চন, তুমি এখানে কত বছর ধরে কাজ করছো? রিয়াদের বাসা চেনো? এই বাসাগুলোর মধ্যে রিয়াদের বাসা কোনটা? কাঞ্চন অবাক হয়ে পৃথার দিকে চেয়ে বলল, কোন রিয়াদের কথা কইছেন আফা? ও, এবার বুঝছি, আপনি সন্ত্রাসী রিয়াদের কথা কইছেন। আপনি ভুলেও তার নাম নিয়েন না। হে বেড়া খচ্চরের খচ্চর, খালামগ লগে জায়গা নিয়ে কত ঝামেলা হয়েছে। তাছাড়া হে কত মানুষের খুন করেছে, হেডা হিসাব করবার পারবেন না। খাতা কলম লইয়া বইতে হইবে। কথাগুলো বলেই কাঞ্চন পৃথার দিকে চেয়ে ওর চাহনি দেখে ভীষণ ঘাবড়ে গেল। পৃথাকে আর কিছু বলতে হলো না, ওর চোখের শাশুড়ি কাঞ্চনের জন্য যথেষ্ট ছিল। সে ঢোক চিপে হাতের আঙুল দিয়ে ইশারা করে বলল, ওই যে গোলাপি রঙের বাসাটা দেখতে পাচ্ছেন, ওইটা ওই খাট্টাসের বাড়ি। আফা আপনি কি তার বাড়িতে যাইবেন? পৃথা কাঞ্চনের প্রশ্নের জবাব না দিয়ে উল্টো কড়া ভাষায় হুকুম করল যাতে কথাটি কেউ না জানে। তারপর পৃথা রিয়াদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ওর মন বলছে রাহি রিয়াদের কাছে আছে। প্রায় 20 মিনিট হয়ে গেল রিয়াদের বাসার সামনে পৃথা দাঁড়িয়ে আছে। দারোয়ান বাসার ভেতর অনুমতি নিতে গেছে আগন্তুককে ভেতরে ঢুকতে দেবে কিনা। অপেক্ষা করতে মোটেও পছন্দ করে না পৃথা, কিন্তু করার কিছু নেই। আর কিছুক্ষণ সময় যেতেই দারোয়ান এসে পৃথাকে নিয়ে গেল ভেতরে। ভেতরের প্লেসটা অন্যরকম, ডাকাতটার রুচি আছে বলতে হয়। বিশাল একটা হল রুম রয়েছে, সেখান থেকে যন্ত্রপাতির টুকটাক আওয়াজ আসছে। সেখান দিয়ে যেতেই ভেতরে চোখ পড়ে পৃথার। ভেতরে আনুমানিক 48 থেকে 50 জন পুরুষ লোকের অবস্থান। সব বয়সীর পুরুষই আছে এখানে, যে যার মতো কাজে ব্যস্ত। কেউ কারো দিকে তাকাচ্ছে না। তারা মূলত কিসের কাজ করছে সেটা বুঝতে পারল না পৃথা। হলরুম পেরিয়ে আরো ভেতরে নিয়ে যাওয়া হলো তাকে। একটা বিশাল ডাইনিং রুম, সেখানে 60টি ছেলে দাঁড়িয়ে আছে। মনের ভেতর খুব ভয় পেতে লাগলো পৃথার। ওর নিজের ভুলের জন্য একটা নিষ্পাপ মেয়ের জীবন আজ বিপন্ন। সে জানে না সফল হতে পারবে কিনা, তবুও মনের সাহস সে হারালো না, বরং নিজেকে শক্ত অবস্থানেই প্রস্তুত করলো যে কোনো সমস্যা মোকাবেলা করার জন্য। পৃথাকে বসতে দেওয়া হলো এক চেয়ারে। সামনে টেবিল এবং তার অপর পাশে খানদানি কারুকার্যময় চেয়ার। এটা মনে হয় তাদের সর্দারের বসার জায়গা। পৃথা গলা খাকারি দিয়ে একজনকে বলল,